আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি ক্যাপাসিটর নিয়ে আলোচনা করতে। আমার কাছে কিছু ক্যাপাসিটর রয়েছে, যেই ক্যাপাসিটরগুলো হচ্ছে পোলারাইজড, নন পোলারাইজড। কিছু ব্যবহার করা হয় সিলিং ফ্যানে, কিছু ব্যবহার করা হয় পাম্প মোটরে, কিছু ব্যবহার করা হয় ফ্রিজের কম্প্রেসরে, কিছু ইলেকট্রনিক সার্কিটে। তো এই সকল ক্যাপাসিটরের ব্যাপারে আজকে আলোচনা করব, যে আসলে কিভাবে ক্যাপাসিটর চেক করতে হয় এবং এর আসলে কাজ কি এবং চার্জ কিভাবে হয়, ডিসচার্জ কিভাবে হয়, কোনটি কোন জায়গায় ব্যবহার করা হয়, তো কোনটা পোলারাইজড কোনটা নন পোলারাইজড, এগুলো দেখাবো। এবং এই ব্যাপারে আজকে সংক্ষিপ্ত আলোচনা করতে এসেছি এই ভিডিওতে। তো আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটর, যেগুলো ইলেকট্রনিক সার্কিটে ব্যবহার করা হয়। এই যে দেখুন, আমি প্রথমে এবার নন পোলারাইজড যে সকল ক্যাপাসিটর আছে, যে সকল ছোট ছোট ক্যাপাসিটর আছে, যেগুলো পিএফ ক্যাপাসিটর বা সিরামিক ক্যাপাসিটর, সেইগুলো নিয়ে আমি আজকে প্রথমে আলোচনা করব। তো এটা হচ্ছে একটি নন পোলারাইজড ক্যাপাসিটর। এটি হচ্ছে যে কোনো ধরনের পাওয়ার সাপ্লাইতে পাওয়া যায়। এটিও একটি নন পোলারাইজড ক্যাপাসিটর পিএফ। এগুলো হচ্ছে একটি নন পোলারাইজড ক্যাপাসিটর, যেগুলো সিগন্যালে ব্যবহার করা হয়। আর এই দুটো যে দেখছেন সেটা হচ্ছে সিরামিক ক্যাপাসিটর। তো আমি বাকিগুলো দূরে রেখে এগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। তো আমার কাছে একটি মাল্টিমিটার রয়েছে, যে মাল্টিমিটার দ্বারা ক্যাপাসিটর পরিমাপ করা যায়। এখানে দেখুন 10 মিলিফ্যারাড মতো এখানে একটি রেঞ্জ রয়েছে, মানে প্রায় 10,000 মাইক্রোফ্যারাড পর্যন্ত ক্যাপাসিটর মাপা যাবে, এরকম একটা রেঞ্জ রয়েছে সর্বোচ্চ। তো আপনি যদি ইলেকট্রনিক্সের কাজ করেন বা ইলেকট্রনিক সার্কিটের ওপর কোনো কাজ করেন, তাহলে এরকম একটা মাল্টিমিটার থাকা অবশ্যই জরুরি। তো এই ক্যাপাসিটর দেখুন 0.1 মাইক্রোফ্যারাড রয়েছে, মানে প্রায় 100 ন্যানোফ্যারাড। দেখুন এখানে 104 ন্যানোফ্যারাড রয়েছে, মানে 0.1 মাইক্রোফ্যারাড। তো আমরা জানি যে ক্যাপাসিটরের সবচাইতে ছোট হচ্ছে পিকোফ্যারাড, এবং পিকোফ্যারাডের বড় হচ্ছে ন্যানোফ্যারাড, এবং ন্যানোফ্যারাডের বড় হচ্ছে মাইক্রোফ্যারাড, আর মাইক্রোফ্যারাডের বড় হচ্ছে মিলিফ্যারাড। তো এই সকল ক্যাপাসিটরগুলো মিলিফ্যারাড, পিকো, ন্যানোফ্যারাডে হয়ে থাকে। যে সকল ক্যাপাসিটরগুলো আমি দেখাচ্ছি এগুলো সাধারণত ইলেকট্রনিক সার্কিটে বেশি ব্যবহৃত হয়ে থাকে, যেগুলোতে একদম লো ভোল্টেজ থাকে এবং সিগন্যালের কাজ করে। এগুলো ফিল্টার রেগুলেশনের কাজ করে। দেখুন এখানে 587 ন্যানোফ্যারাড দেখাচ্ছে, এখানে দেখুন 580 ন্যানোফ্যারাড দেখাচ্ছে, মানে এটিকে যদি কনভার্ট করা যায় মাইক্রোফ্যারাডে তাহলে 0.5 মাইক্রোফ্যারাড শো করবে। এটি হচ্ছে একটি 100 ন্যানোফ্যারাডের এটি ক্যাপাসিটর। তো এটি দেখুন 100 জায়গাতে প্রায় 90 ন্যানোফ্যারাড শো করছে, মানে এটি কিছু ডাউন হয়েছে। এটি ট্রান্সফরমারলেস পাওয়ার সাপ্লাইতে বেশি ব্যবহার করা হয়। এটি 220 ভোল্টে কাজ করে, 220 ভোল্ট অবধি। তো এগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে সিরামিক ক্যাপাসিটর। তো সিরামিক ক্যাপাসিটরের ক্যাপাসিটি দেখুন এখানে 8.7 ন্যানোফ্যারাড শো করছে। এখানে দেখুন 8.5 ন্যানোফ্যারাড শো করছে। তো এই সকল ক্যাপাসিটরগুলো সবসময় ন্যানোফ্যারাডে হবে, এবং এখানে ক্যাপাসিটর চার্জ ধরে রাখার ক্ষমতা খুবই কম, চার্জ ধরে রাখতে পারে না বললে চলে, কারণ এগুলো কোনো মাইক্রোফ্যারাডে নাই, এগুলোর ক্যাপাসিটি একদম কম। তো এখানে শক করার কোনো চান্স নেই। তো এবার আসি
কিছু নন পোলারাইজড বেশি মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরে, যেগুলো ইলেকট্রনিক্স সার্কিটে ব্যবহার করা হয়, নন পোলারাইজড ক্যাপাসিটর, সেগুলোর মাইক্রোফ্যারাড থাকে না, ন্যানোফ্যারাডে হয়। আর কিছু ক্যাপাসিটর রয়েছে যেগুলো সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে বা যে কোনো ধরনের মোটর, যেমন সিলিং ফ্যান, টেবিল ফ্যান, পানির পাম্প, ফ্রিজের কম্প্রেসর, এ সকল সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে এই সকল ক্যাপাসিটর ব্যবহার করা হয়, যেগুলো মাইক্রোফ্যারাডে হয়ে থাকে। তো এই সকল ক্যাপাসিটরগুলো আমরা চেক করব এবং এখানে চার্জ দিব, সোজাসুজি চার্জ দিয়ে ডিসচার্জ করব, এবং এটি এসিতে চার্জ দিলে কিভাবে চার্জটি সংরক্ষণ করে রাখে সেগুলো দেখাবো। তো এটি দেখুন, যেমন 40 মাইক্রোফ্যারাড, এটি হচ্ছে একটি 1 হর্স পাওয়ারের পাম্প মোটর, আর এটি হচ্ছে 220 মাইক্রোফ্যারাড, এটি 400 ভোল্টে কাজ করে, এটি পোলারাইজড মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। এগুলোর ব্যাপারে পরে আলোচনা করব। প্রথমে আমরা আগে নন পোলারাইজড ক্যাপাসিটর, যেগুলো ডিরেক্ট এসি লাইনে ব্যবহার করা হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। এটি যেমন দেখুন, এটি একটি ফ্রিজের কম্প্রেসরের ক্যাপাসিটর, এটি 4 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর। তো আমরা প্রথমে সিলিং ফ্যানের ক্যাপাসিটরটি চেক করে দেখি। এই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স হচ্ছে 3.5 মাইক্রোফ্যারাড। তো চেক করার আগে প্রথমে ডিসচার্জ করে নেব আমরা। এইবার আমি এটিকে চেক করছি, দেখুন 3.5-এর জায়গায় 3.7 রয়েছে। তো এই ক্যাপাসিটরটি ঠিক রয়েছে। তো আমরা প্রথমে এবার ক্যাপাসিটরকে চার্জ করব, সোজা এসি লাইনের 220 ভোল্টে চার্জ করব আমরা ক্যাপাসিটরকে, এবং চার্জ করার পর ডিসচার্জ করব, এবং ডিসচার্জ করে দেখাবো যে দেখুন ডিসচার্জ করার সময় আসলে এর অবস্থাটা কি হয় বা কীরকম দেখায়। তো আমরা এসি 220 ভোল্টে সোজা চার্জ করছি ক্যাপাসিটরকে। আমরা জানি ক্যাপাসিটর ব্যাটারি অনুরূপ কাজ করে, কিন্তু ব্যাটারি ধীরে ধীরে ডিসচার্জ হয়, আর ক্যাপাসিটর একদম স্বল্প সময়ে ডিসচার্জ হয়ে যায়। ডিসচার্জ হতে কয়েক সেকেন্ডও লাগে না। তো আমি এখানে ডিসচার্জ করছি, দেখুন এখানে হালকা স্পার্ক করলো। এখানে যদি আমি হাত দিতাম তাহলে আমাকে শক করতো, সেজন্যই এ সকল ক্যাপাসিটর হাত দেওয়ার আগে অবশ্যই ডিসচার্জ করে নিতে হবে। তো আমি ক্যাপাসিটরটিকে আবার মাপছি, এবং এবার আমি ক্যাপাসিটরের ভোল্টেজ চেক করব, কোনো ভোল্টেজ স্টোর আছে কিনা। এখানে কোনো এসি ভোল্টেজও নেই। তো এবার আমি আবারও চার্জ দিব ক্যাপাসিটরকে, যেমন চার্জ দিয়ে দেখাবো যে আসলে এসিতে চার্জ দিয়ে কীভাবে ডিসিতে স্টোর করে রাখে এই ক্যাপাসিটর, এবং চার্জ কীভাবে কতটা জোরে জোরে ডিসচার্জ হয় সেটি দেখাবো। তো আমি আবারও চার্জ করছি ক্যাপাসিটরটিকে। তো চার্জ করার সময় দেখুন আমি এটি চার্জ করছি 220 ভোল্ট এসিতে, এবং যখন আমি এগুলো কানেক্টরগুলো খুলে নেব, এবং এবার যখন আমি এসি ভোল্টেজ রেঞ্জে যখন মাপবো, তখন এখানে কোনো ভোল্টেজ শো করব না, কারণ এটি স্টোর হয়েছে ডিসি আকারে। এখানে চার্জ করেছি এসি কারেন্ট দিয়ে, এবং এটি স্টোর হয়েছে ডিসি কারেন্ট আকারে। দেখুন এখানে কোনো ভোল্টেজ শো করছে না। আমি আবারও হাই ভোল্টেজ রেঞ্জে দিলাম, তবুও ভোল্টেজ শো করছে না। যখন আমি ডিসি ভোল্টেজ রেঞ্জে দিব, তখন এখানে কিছু ভোল্টেজ শো করবে। দেখুন এখানে 90 থেকে এখন আস্তে আস্তে ডিসচার্জ হচ্ছে, দেখুন ভোল্টেজ কমে যাচ্ছে। এই ক্যাপাসিটরের এটাই হচ্ছে ফ্যাক্ট, যে এসিতে চার্জ হলে এটি ডিসিতে স্টোরড হয়ে থাকে এবং আস্তে আস্তে ডিসচার্জ হয়। দেখুন, আর যদি কোনো লোড থাকে, ইন্ডাকটিভ লোড থাকে বা কোনো লোড থাকে, তাহলে 1 সেকেন্ডও লাগবে না, ডিসচার্জ হয়ে যাবে। আর এই ক্যাপাসিটরের চার্জ যদি 60 ভোল্টের ওপর থাকে, তখন একটি মানুষকে শক করবার জন্য বা তড়িতাহত হবার জন্য যথেষ্ট 70 ভোল্টের বা 60 ভোল্টের ওপরে থাকলে। তো এই সকল ক্যাপাসিটরগুলো সেম, এখানে যতগুলো ক্যাপাসিটর রয়েছে। আমি আবারও একটি টেবিল ফ্যানের ক্যাপাসিটর নিয়ে দেখাবো যে আসলে কিভাবে এটিও সেমভাবেই
এসিতে চার্জ করে ডিসিতে স্টোর করে রাখে কারেন্ট। আমি প্রথমে এর ক্যাপাসিটি চেক করে নেব, কত মাইক্রোফ্যারাড রয়েছে সেটি দেখে নেব। দেখুন 1.9 শো করছে। এখানে 2 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর, মোটামুটি ঠিক রয়েছে ক্যাপাসিটরটি। এটি একটি নষ্ট ক্যাপাসিটর, এটি ফুলে গিয়েছে, তবুও এখানে এর ক্যাপাসিটি ঠিক রয়েছে, কিন্তু এটি বেশি দিন চলবে না। তো আমি এটিকেও চার্জ করব। এবার এসি কারেন্ট দিয়ে চার্জ করব এবং তারপর মেপে দেখব ডিসি রেঞ্জ দিয়ে। আমি চার্জ করা কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি এটিকে মেপে দেখব। দেখুন এখানে প্রায় 250 ভোল্ট থেকে এখন আস্তে আস্তে ডিসচার্জ হচ্ছে। এবার আমি এটিকে ডিসচার্জ করব সোজা ডিরেক্ট। দেখুন এখানে হালকা স্পার্ক করলো, আশা করি দেখতে পেয়েছেন। তো এই সকল ক্যাপাসিটরগুলো সব একই, সিলিং ফ্যানে বলেন, টেবিল ফ্যানে বলেন, বা পাম্প মোটরের বা যে কোনো সিঙ্গেল ফেজ মোটর বা ফ্রিজের কম্প্রেসরের ক্যাপাসিটর বলেন, সবগুলোই একই, এগুলোর ওয়ার্কিং প্রিন্সিপাল একই। তো আশা করছি এই ব্যাপারে মোটামুটি ধারণা পেয়েছেন। এবার আমি পোলারাইজড ক্যাপাসিটরের ব্যাপারে কথা বলবো। এবার আসছি পোলারাইজড ক্যাপাসিটর। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং ডেঞ্জারাস ক্যাপাসিটরের মধ্যে পড়ে। এখানে দেখুন, এখানে নেগেটিভের মতন একটি দাগ রয়েছে মাইনাস, এটি হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এবং এটি যেদিকে কোনো দাগ থাকে না সেটি হচ্ছে পজিটিভ টার্মিনাল। এরকম পোলারাইজড ক্যাপাসিটরগুলোতে সবগুলোতেই পজিটিভ এবং নেগেটিভের একটি চিহ্ন পাবেন। যেমন এটি 10 মাইক্রোফ্যারাড 400 ভোল্টে কাজ করে, এটি 35 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাডে কাজ করে, এটি হচ্ছে 220 মাইক্রোফ্যারাড 400 ভোল্টে কাজ করে, 400 ভোল্ট অবধি স্টোর করে রাখতে পারবে চার্জ, এরকম ভ্যালু দেওয়া থাকে। তো এগুলো যখন চার্জ ধরে রাখে তখন বেশি সময় ধরে রাখে, কারণ এর মাইক্রোফ্যারাড বেশি, এবং এটি যখন ডিসচার্জ করা হয় কোনোভাবে, কোনো স্টার বা কোনো টেস্টার দ্বারা, তখন বড় ধরনের স্পার্ক সৃষ্টি হয় এবং বিকট শব্দ হয়, যেন বিভিন্ন ধরনের ভয়ঙ্কর আওয়াজ, বিকট একটি শব্দ হয়। তো এগুলো ডিসচার্জ করার মেথড আলাদা। আমি এটিকে এবার ডিসি ভোল্ট দিয়ে এটিকে চার্জ করব। এর কিন্তু পোলারিটি ঠিক রাখতে হবে, এর মাইনাসের জায়গায় মাইনাস দিতে হবে এবং প্লাসের জায়গায় প্লাস দিতে হবে, পজিটিভ নেগেটিভ ঠিক রাখতে হবে। তো আমি নেগেটিভ টার্মিনালে নেগেটিভ দিলাম এবং পজিটিভ টার্মিনালে পজিটিভ ওয়্যার দিয়ে এটিকে আমি চার্জ করছি, কারণ উল্টো পাল্টা করলে ক্যাপাসিটরগুলো ব্লাস্ট হয়ে যায়, সেই খেয়াল রাখতে হবে। নতুনদের জন্য এটি অনেক অসুবিধাজনক হয়, যে যখন নতুনরা ইলেকট্রনিক্স সার্কিটের কাজ করে, তখন ক্যাপাসিটর যখন নতুন লাগায়, ভুলক্রমে যদি পোলারিটি উল্টোপাল্টা করে দেয়, তাহলে ক্যাপাসিটরটি ব্লাস্ট হয় বিকট শব্দ করে, তখন অনেক ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। তো এবার আমি এটিকে চেক করছি। দেখুন এখানে 110 ভোল্ট মতো আছে এবং আস্তে আস্তে ডিসচার্জ হচ্ছে। এটিকে আমি ডিসচার্জ করব। দেখুন কত জোরে স্পার্ক করলো, এর স্পার্ক অনেক বেশি এবং আওয়াজ প্রচুর হয়, যেন পাটাকা বা ভটকার মতো আওয়াজ, বাজি ফোটানোর মতো আওয়াজ হয়। তো এটিকে ডিসচার্জ করার মেথড হলো এভাবে না, এভাবে ডিসচার্জ করলে আপনার ইকুইপমেন্টগুলো নষ্ট হয়ে যেতে পারে, ক্যাপাসিটরও নষ্ট হয়ে যেতে পারে, বা সার্কিটে যদি আপনি এভাবে ডিসচার্জ করেন তো সার্কিটের আইসি, মেন আইসি বা অন্যান্য কম্পোনেন্টসগুলো নষ্ট হয়ে যেতে পারে।
তো এই সকল ক্যাপাসিটরগুলো যে কোনো সার্কিটে আপনি দেখতে পাবেন। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ইলেকট্রনিক সার্কিটের জন্য আপনাকে অবশ্যই থাকা লাগবে। তো এটি কিভাবে ডিসচার্জ করতে হয় এবং এর আসল মেথড কি সেটি আমি দেখাচ্ছি। এটিকে আমি আবারও চার্জ করছি এবং চার্জ করার পর এটিকে ডিসচার্জ করবার জন্য আপনার আমাদের একটি 60 ওয়াটের বা 100 ওয়াটের বাল্ব লাগবে এবং এই বাল্ব দিয়ে দুইটা টার্মিনালে যদি ধরেন তাহলে ডিসচার্জ হয়ে যাবে, কারণ বাল্বটি হালকা জ্বলে উঠবে। এর মধ্যে যে চার্জ থাকে সেই চার্জটি বাল্বকে জ্বালায় এবং ডিসচার্জ করার নিয়ম হচ্ছে এভাবে করতে হয়। এটিকে শর্ট করা হয় না, কারণ শর্ট করলে বিকট শব্দ হয়, ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো আমি একটি হোল্ডার দিয়ে এবং বাল্ব দিয়ে এটিকে ডিসচার্জ করে দেখাবো। দেখতে পাবেন হালকা ফিলামেন্টটি জ্বলবে বাল্বের। তো এই ছিল ক্যাপাসিটর নিয়ে মোটামুটি আলোচনা। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।